শিবরাম চক্রবর্তীর ব্যঙ্গ রসাত্মক গল্প হাতির সঙ্গে হাতাহাতি এক ব্যতিক্রমী সংগ্রাহকের আকাঙ্ক্ষা ও তার ফলাফলকে ঘিরে আবর্তিত। হাস্যরস ও ব্যঙ্গের মোড়কে গল্পটি আমাদের বাস্তবতা ও অতি লোভের পরিণতি সম্পর্কে একটি মজাদার বার্তা দেয়, যা শ্রুতি নাটকে রূপান্তর করেছে গপ্প আর যুক্তিতক্ক। তাহলে শুরু করা যাক। সংগ্রহ করার বাতিক কোনো কালেই ছিল না কাকার, কেবল টাকা ছাড়া। কিন্তু টাকা এমন জিনিস যে যথেষ্ট পরিমাণে সংগৃহীত হলে আপনি অনেক গ্রহ এসে জোটে, এবং তখন থেকেই সংগ্রহ শুরু। একদিন ওদেরই একজন কাকাকে বলল, দেখুন, সব বড়লোকেরই একটা না একটা কিছু সংগ্রহ করার ঝোঁক থাকে। তা না হলে বড়লোক আর বড়লোকের তফাৎ কোথায়? টাকায় তো নেই, ওইখানেই তফাৎ, ওইখানেই বিশেষ বড়লোকের বৈশিষ্ট্য। আর ধরুন, বৈশিষ্ট্য যদি না থাকলেও তবে আর বড়লোক কিসের? আমাদের সম্রাট পঞ্চম জর্জেরও কালেকশনের হবি ছিল। পঞ্চম জর্জেরও? নিশ্চয়। কেন, তিনি কি বড়লোক ছিলেন না? কেবল সম্রাটই নন, দারুণ বড়লোকও যে। অনেকগুলো জমিদারকে একসঙ্গে কিনতে পারতেন। ও, তাই বুঝি জমিদার সংগ্রহ করার বাতিক ছিল তার। উফ, জমিদার নিয়ে তিনি করবেন কি, রাখবেন কোথায়? ও চিজ তো চিড়িয়াখানে রাখা যায় না। তিনি কেবল স্ট্যাম্পও কালেক্ট করতেন। স্ট্যাম্পও? ওই যা পোস্ট অফিসে পাওয়া যায় না, দলিলেরও? দলিলের নয়, নানা দেশে নানা রাজ্যের ডাক টিকিট, 100 বছর আগের, তারও আগের, তারও পরের, এমনি নানা কালের নানান আকারের রং বেরঙের মতো ডাক টিকিট। বাহ, বেশ তো, আমারও তা করতে ক্ষতি কি? কিছু না, তবে একটা পুরনো ডাক টিকিটের দাম আছে বেশ। 2-5 টাকা থেকে শুরু করে 5, 10, 20 হাজার, 2 লাখ, 4 লাখ পর্যন্ত। হ্যাঁ, এমন? তা হোক, তবু করতেই হবে আমার। এই টাকার ক্ষতি কি একটা ক্ষতি নাকি? নিশ্চয়ই নয়, আর তা না হলে বড়লোক কিসের? এই বলে গ্রহটি উপসংহার করে এবং আমার কাকাকেও প্রায় সংহার করে আনে। কাকা স্ট্যাম্প সংগ্রহ করছেন এ খবর রটতে বাকি থাকে না। 50খানা অ্যালবাম যখন প্রায় ভরিয়ে এনেছেন, তখন একদিন সকালে উঠে দেখেন বাড়ির সামনে 500 ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? জিজ্ঞাসাবাদে জানা যায় ওরা সবাই এসেছে কাকার কাছে, কেউ স্ট্যাম্প বিক্রি করতে, কেউ বা কিনতে। সবারই হাতে স্ট্যাম্পের অ্যালবাম। কাকা তখন গ্রহকে ডাকিয়ে পাঠান। এ কি কাণ্ড! এরাও তো সব স্ট্যাম্প সংগ্রহ করছে, যে করছে বলে করছে, অনেক দিন ধরে করছে, আর আমার ঢের আগে থেকেই। এ কি কাণ্ড! কি হয়েছে তাতে? কেন, ওদের কি ও কাজ করতে নেই? সবাই যা করছে, পাড়ার পুচকে ছোড়াটা পর্যন্ত, তুমি আমাকে লাগিয়েছো সেই কাজে? ছে 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 ছে। কেন, এরাও কি সব বড় লোক নাকি? বড় বালকও তো নয়। আমি কাকাকে উস্কে দিই, তার উপর নেহায়েত বাচ্চা কাচ্চা যত। কাকা আবার আফসোস করতে থাকেন। স্ট্যাম্পে আমার 10,000 টাকা তুমি জলে দিয়ে দিলে। হ্যাঁ, ছে 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 ছে। গ্রহ আর কি জবাব দেবে? সে তখন বিগ্রহে পরিণত হয়েছে। পাথরের প্রতিমূর্তির মতোই তার মুখে কোনো ভাবান্তর নেই আর। তিনবিরক্ত হয়ে কাকা নিজের যত অ্যালবাম খুলে ছিঁড়ে চ্যাংড়াদের ভেতর পাম্পের লুট লাগিয়ে দেন সেই দণ্ডেই। কিন্তু স্ট্যাম্প ছাড়লেও বাতিক তাকে ছাড়ল না। বাতিক জিনিসটা প্রায় বাতের মতোই, একবার ধরলে ছাড়ানো দায়। তিনি বললেন, স্ট্যাম্পও নয়, এমন জিনিস সংগ্রহ করতে হবে যা কেউ করে না, করতে পারেও না। সেই রকম কিছু থাকে তো তোমরা আমায় বাতলাও। তখন নবগ্রহ মিলে মাথা ঘামাতে শুরু করলো। তাদের প্রেরণায় তাদের আরো 90 জন উপগ্রহের মাথা ঘামতে লাগলো। নতুন হবি বের করতে হবে এবার, রীতিমতন বুদ্ধি খাটিয়ে। নানান রকমের প্রস্তাব হয়। খেচরের ভিতর থেকে প্রজাপতি,
পাখির পালক, জলচরের ভেতর থেকে রঙিন মাছ, কচ্ছপের খোলা, ভূচরের ভিতর থেকে পুরনো আসবাবপত্র, সেকেলে ঢাল তলোয়ার, চীনে বাসন, গরুর গলায় ঘন্টা, রং বেরঙের নুড়ি, যত রাজ্যের খেলনা। কাকা সমস্তই বাতিল করে দেন। সবাই পারে সংগ্রহ করতে এসব, কেউ না কেউ করছেই। তখন পকেট চরদের উল্লেখ হয়। নানান দেশের একালের সেকালের মোহর, টাকা পয়সা, সিকি, দুয়ানি ইত্যাদি। ফাউন্টেন পেন, দেশলের বাক্সকেও পকেট চরদের মধ্যে ধরা হয়েছিল, কিন্তু কাকাকে রাজি করানো যায় না। কেউ না কেউ করছে এসব, এতদিন ধরে ফেলে রাখেনি নিশ্চয়ই। কেরোসিনের ক্যানেস্তারা, নস্যের ডিবে, জগজম্প কিংবা গাজার কলকে। অর্থাৎ চরাচরের কিছুই তখন বাকি থাকে না। কাকা তথাপি ঘাড় নাড়েন। নানা রকমের খাবার দাবার, চপ, কাটলেট, সন্দেশ, শনপাপড়ি, বিস্কুট, টফি, চকলেট, লেমন জুস, মানে খাদ্য অখাদ্য যত রকমের আর যত রঙের হতে পারে, তবুও কাকার উৎসাহ হয় না। অবশেষে চোটে মোটে একজনের মুখ থেকে বেফাঁস বেরিয়ে যায়, তবে আর কি করবেন, শ্বেত হস্তি সংগ্রহ করুন। কিন্তু পরিহাস বলে একে গ্রহণ করতে পারেন না কাকা। তিনি বারংবার ঘাড় নাড়াতে থাকেন। শ্বেতহস্তি, শ্বেতহস্তি। সোনার পাথর বাটির মতো ও কথাটাও আমার কানে এসেছে বটে। ব্রহ্মদেশে না শ্যামরাজ্যে কোথায় যেন ওর পুজো হয়ে থাকে শুনেছি। হ্যাঁ, যদি সংগ্রহ করতেই হয় তবে ওই জিনিস। বড়লোকের আস্তাবল দূরে থাক, বিলেতের চিড়িয়াখানাতেও এক আধটা আছে কিনা সন্দেহ। হ্যাঁ, আমার ওই শ্বেতহস্তিই চাই। শোনো, আমাকে শ্বেতহস্তিই দিতে হবে এনে। শ্যামরাজ্য কি রামরাজ্য, সে যেখান থেকেই হোক, হাতিপোতা কি হস্তিনা থেকেই হোক, করাচি কিংবা রাঁচি থেকেই হোক, আমি সেসব কিচ্ছু জানি না, কিন্তু শ্বেতহস্তি আমার চাই চাই। যেখান থেকেই হোক, যে করেই হোক, জোগাড় করে দিতেই হবে। তা যত টাকা লাগে লাগুক, এক আধখানা হলে হবে না, অন্তত ডজন খানেক চাই আমার। তা না হলে কালেকশন আবার কাকে বলে? এই ঘোষণাপূর্বক তৎক্ষণাৎ তিনি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ডাকিয়ে আসন্ন শ্বেতহস্তিদের জন্য বড় করে আস্তাবল বানাবার হুকুম দিয়ে দিলেন। আশ্চর্য, 2 সপ্তাহের ভিতর জনৈক শ্বেতহস্তিও এসে হাজির। নগ্রহের একজন উপগ্রহ কোথা থেকে সংগ্রহ করে আনে কে যেন। কাকা তো উচ্ছ্বসিত হয়ে ওঠে। বটে বটে, এই শ্বেতহস্তি, এই সেই। বাহ, দিব্যি ফর্সা রং তো। বাহ বাবা বাবা, বাহ বাহ। অনেকক্ষণ তার মুখ থেকে বাহবা ছাড়া আর কিছুই শোনা যায় না। হাতিটাও সাদা শূন্যেড়ে তার কথায় সমর্থন জানায়। আমার দিকে তাকিয়ে বলেন, জানিস, বার্মায় না না, শ্যামরাজ্যে এরকম একটা হাতি পেলে রাজারা মাথায় করে রাখে। রাজার চেয়ে বেশি খাতির এই হাতির, রীতিমতো পুজো হয়। শাক ঘন্টা বাজিয়ে রাজা নিজের পুজো করেন, যার নাম রাজপূজা। তা জানিস? এমন সময় হাতিটা একটা ডাক ছাড়ে, যেন কাকার গবেষণায় তার সায় দিতে চায়। হাতির ডাক কিরকম সে ডাক? ঘোড়ার চিহিহি কি গরুর হাম্বার মতো নয়। ঘোড়ার ডাকের 20 ডবল, গরুর অন্তত 50 গুণ একটা হাতির আওয়াজ। বিড়ালের কি শেয়ালের ধ্বনি নয় যে এক মুখে তা ব্যক্ত করা যাবে। সহজে প্রকাশ করা যায় না সে ডাক। হাতির ডাক ভাষায় প্রকাশ করা দুষ্কর। ডাক শুনেই আমরা 2-4 জন 10 হাত ছিটকে পড়ি। কাকাও পা গজ পিছিয়ে আসেন। বাহ বাহ, যেন মেঘ ডাকলো করাক্ষর। সিংহের ডাক কখনো শুনিনি, তবে বাঘ কোথায় লাগে? হ্যাঁ, এমন না হলে একখানা ডাক। এটাকে হাতির সিংহনাদ হয়তো বলা যায় না কাকা? আমি বলি, উপগ্রহটি যিনি হাতির সমাবিবেহারে এনেছিলেন
এতক্ষণে একটি কথা বলার সুযোগ পান। প্রায়ই ডাকবে এরকম, শুনতে পাবেন যখন তখন। প্রায়ই ডাকবে? রাত্রেও? তাহলে তো ঘুমানোর দফা রফা। উহুরাতে ডাকে না, হাতিও ঘুমায় কিনা, রাত্রে কেবল ওর ঘোর ডাকে। তা ডাকে ডাকো, কিন্তু এর কিরকম রং বলো তো? আবার আমার প্রতি কাকার দৃকপাত ফর্সা ধপধপ করছে। আর সব হাতি কি আর হাতি? এর কাছে তারা সব জানোয়ার, আসল বিলিতি সাহেবের কাছে সাঁওতাল। এই ফর্সা রংটি বজায় রাখতে হলে সাবান মাখিয়ে একে চান করাতে হবে দুবেলা। ভালো বিলিতি সাবান? পয়সার জন্য পরোয়া করা চলবে না, নইলে আমার এমন সোনার হাতি কালো হয়ে যেতে কতক্ষণ। অমন কাজটিও করবেন না, ওটি বারণ। স্নান টান একেবারে বন্ধ এর। শ্বেত হস্তির গায়ে জল ছোঁয়ানোই নিষেধ, তাহলেই গলগণ্ড হয়ে মারা পড়বে। ওই গলায় আবার গলগণ্ড? আমি শুধাই, তাহলে তো ভারী গণ্ডগোল। বলে কি? তাহলে তাহলে সাধারণ হাতির মতো নয় তো, যে রাত দিন পুকুরের জলে পড়ে থাকবে। শ্যাম রাজ্য রীতিমতো মন্দিরে সোনার সিংহাসনের উপরে বসানো থাকে, সেখানে হরদম ধুমধুনো পূজা আরতি চলে। কেবল চামৃত তৈরির সময়ই যা এক আধ ফোঁটা জল ওর পায়ে ঠেকানো হয়। এখানে তো সেরকমটি হবে না। এইখানে হবে কি করে? রাতারাতি মন্দিরেই বা বানাচ্ছে কে? সোনার সিংহাসনই বা পাচ্ছি কোথায়? তবে পূজারি জোগাড় করা হয়তো কঠিন হবে না, পুরুত বামনের তো আর অভাব নেই এই পাড়ায়। কিন্তু হাতি পুজোর মন্ত্র কি তারা জানে? কাকার প্রশ্নটা আমার প্রতি হয়। আমি জবাব দেই, হাতির চন্নামে তো আমি কিন্তু খেতে পারবো না কাকা। গোড়াতেই বলে করে রাখা ভালো, সেফটি ফার্স্ট বলেই দিয়েছে কথায়। পারবি না? কেন খেতে পারবি না? এ কি তোর গুজরাটি হাতি, কালোয়ার ভূত? এ হলো গিয়ে ঐরাবতের বংশধর, স্বর্গের দেবতার একজন। খেতেই হবে তোকে, তা না হলে পরীক্ষায় তুই পাশ করতেই পারবি না। পরীক্ষার পাশের ব্যাপারে মেডিজির কাজ করবে ভেবে আমি একটু নরম হই। কম্প্রোমাইজের প্রস্তাব পাঠতে যাচ্ছি, এমন সময় উপগ্রহটি বলে ওঠে, না না, পূজা করবার আবশ্যক নেই। হস্তি পুজোর ব্যবস্থা তো নেই দেশে। নিত্যকর্ম পদ্ধতিতেও তার বিধি খুঁজে পাওয়া যাবে না। পুজো করার দরকার নেই, এমনি আস্ত বলে ওকে বেঁধে রাখলেই হবে। গায়ে জলের ছোড়া চটিও না লাগে। সহিস কেবল এইদিকে কড়া নজর রাখে যেন। সহিস? হাতির আবার সহিস কি? এই মাহুতের কথা বলছো বুঝি? সহিস মানে যে ওর সেবা করবে, সইবে ওকে। সহিস কাঁধে বসলেই মাহুত হয়ে যায়, কিন্তু ওর কাঁধে বসা যাবে না তো, ভয়ানক অপরাধ তাতে। উপগ্রহটি ব্যাখ্যা করে দেয়। সঙ্গে সঙ্গে হাতির উদ্দেশ্যেই হাত তুলে নমস্কার জানায় কিংবা মাথা চুলকায়, কে জানে। ওর স্নানের ব্যবস্থা তো হলো, আচ্ছা এবার ওর আহারের ব্যবস্থাটা শুনি। সাধারণ হাতি তো নয় সে, সাধারণ খাবার খাবে। আচ্ছা খায়টাই তো, না তাও বন্ধ? খাবে না? কি বলছেন? না খেলে অত বড় দেহ টেকে কখনো? তাহলে হাতির খোরাক বলে থাকে কোথায়? আমি ভাবছিলাম চান টানের পাট যখন নেই তখন খাওয়া টাওয়ার হাঙ্গামা আছে কিনা, কে জানে। তা কি খায় ও বলতো? সবকিছুই খায়, সে বিষয়ে ওর রুচি খুব উদার। মানুষ পেলে মানুষও খাবে, মহাভারত পেলে মহাভারত, মানে মানুষ আর মহাভারতের মাঝামাঝি ভূভারতে যা কিছু আছে সবই খেতে পারে। আমি টিপ্পনি কাটি, তাহলে হজম শক্তিও বেশ ওর। ভালো, খুবই ভালো। ভালো ভালো, যদি মানুষ পায় কতগুলো খাবে, টাটকা মানুষ অবশ্যই। যতগুলো ওর কাছাকাছি আসবে টাটকা বাসি নিয়ে বড় বিশেষ মাথা ঘামাবে না। বলেছি তো, খুব উদার রুচি। তুই ওর কাছে যাস না যেন, খবরদার। তবে তোকেও মানুষের মধ্যে ধরবে কিনা কে জানে। হ্যাঁ, তা ধরবে কেন? আমি মনে মনে রাগি, তা যদিও ধরতে পারে তাহলে ওকেই বাকি মানুষের মধ্যে ধরতে যাচ্ছে। ওর রুচি যেমনই হোক, ওর বুদ্ধিশুদ্ধির প্রশংসা তো আমি করতে পারবো না।
কাকার মধ্যেই বরং ওকে গণ্য করবো আজ থেকে। তবে একেবারে নিশ্চিন্ত হতে চান কাকা। আচ্ছা, খাদ্য হিসাবে কি ধরনের মানুষের ওপর ওর বেশি ঝোঁক? একবার কটাক্ষে আমার দিকে তাকিয়ে নেন, আমার জন্যই ওর যত ভাবনা যেন। চেনা লোকেরই পক্ষপাতী, চেনাদেরই পছন্দ করবে বেশি। তবে তবে অচেনার ওপরও বিশেষ আক্রোশ নেই, পেলে তাদেরও ধরে খাবে। ভালো ভালো। আর কতগুলো মহাভারত প্রত্যেক খ্যাপে? পুরো একটা সংস্করণই সাবড়ে দেবে। বলছো কি? অষ্টাদশ পর্ব ইয়া মোটা 1000 কপি? অনায়াসে অনায়াসে। সচিত্র মহাভারত? কাকা বাক্যটাকে শেষ করে আনেন। ছবি টবির মর্ম বোঝে না, আমি যোগ করি। সেই রকম বলেই তো বোধ হচ্ছে। আরে সবাই কি আর চিত্রকলার সমজদার হতে পারে? সে কথা থাক, মানুষ আর মহাভারত ছাড়া আর কি খাবে? খুঁটিনাটি সব জেনে রাখা ভালো। ইট পাটকেল পেতে মহাভারত ছেবেও না। শাল দোশালা পেলে ইট পাটকেলের দিকে তাকাবে। শাল দোশালা ছেড়ে বোতলকেই বেশি পছন্দ করবে। কিন্তু রসগোল্লা যদি পায় তা বোতলকেও ছেড়ে দেবে। রসগোল্লা ফেলে কলা গাছ খেতে চাইবে। মানে এক আলিগড়ের মাখন ছাড়া সব কিছুই খাবে। কেন মাখন নয়? কেন মাখন তো খুবই সুখাদ্য। মাখনকে জুতো মতো ঠিক পাকড়াতে পারবে না কিনা, গুড়েই লেপ্টে থাকবে ওকে। কায়দায় আনা কঠিন হবে ওর পক্ষে। ও, এ বিষয় তাহলে। হ্যাঁ, যা বলেছেন। মাখন বাগানো সহজ নয় বটে। আমি বলি, এক পাউরুটি ছাড়া আর কেউ তা বাগাতে পারে না। আপনি শুনছেন গপ্প আর যুক্তিতক্ক, যেখানে গল্প শুনে চলে যাওয়া যায় কল্পনার জগতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর কমেন্ট করে জানান আপনার ভাবনা। আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন শ্রুতি নাটক বানানোর পেছনে। সাহিত্য ভ্রমণ চলুক, পাশে থাকুন, শুনতে থাকুন। যাক, খাদ্য তো খেলো, এখন পানীয়। তরল পদার্থ যা কিছু আছে, দুধ, জল, ঘোলের শরবত, ক্যাস্টর অয়েল, মেথিলেটেড স্পিরিট, কত আর বলবো। কার্বলিক অ্যাসিডও কিচ্ছু হবে না ওর। তারও 2-10 বোতল 2-1 চুমুকে নিঃশেষ করতে পারে। কেবল এক চা খায় না। ওটা গুড হ্যাবিট, ভালো ছেলের লক্ষণ। সিগারেট টানতেও সেখানে নিশ্চয়ই। সবই তো জানা হলো, কিন্তু কি পরিমাণ খায় তা তো কই বললে না। হে, যত জুগিয়ে উঠতে পারবেন, 1 আধ মন, 1 আধ নিঃশ্বাসে উড়িয়ে দেবে। তাতে আর কি হয়েছে? কেবল এক মানুষটাই পেয়ে উঠবে না বাপু। ইংরেজ রাজত্ব কিনা, হাতিকে কিংবা আমাকেই কাকে ধরে ফাঁসিতে লটকে দেয় কে জানে। তবে আজই বাজারে যত মহাভারত আছে সব বইয়ের দোকানে অর্ডার দিচ্ছি, আর ময়রাদের বলে দিচ্ছি রসগোল্লার ভিয়েন বসিয়ে দিতে। আর আমার কলা বাগানটাও ওর নামে উইল করে দিলাম, পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করুক। আর ইটপাটকেলের অভাব কি? আস্তাবল বানিয়ে যা বেঁচেছে, আস্তাবলের পাশেই পাহাড় হয়ে আছে। যত ওর পেটে ধরে ইচ্ছে মতো বেঁচে খাক, কোনো আপত্তি নেই আমার। অতঃপর মহা সমারোহে হস্তিপ্রভুকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। আমরা সবাই শোভাযাত্রা করে পেছনে যাই। শেকল দিয়ে ওর 4 পা বেঁধে আটকানো হয় শক্ত খুঁটির সঙ্গে। সুরটাকেও বাধা হবে কিনা আমি জিজ্ঞেস করি। সুর ছাড়াই থাকবে জানতে পারা যায়। সুর দিয়ে ওরা খায় কিনা কেবল তরল ও স্থূল খাদ্যই নয়, হাওয়া খেতে হলেও ওই সুরের দরকার। হাতির দাম শুনে তো আমার চক্ষু স্থির। 50,000 টাকা, 1 পয়সাও কম নয়। কি বলেন? একেবারে 50,000? হ্যাঁ রে ভাই, তবে বলি, লোকটা খুব দূরের, 200 ক্রোশ দূর থাকে। তার এক আত্মীয় সাম্রাজ্যের জঙ্গল বিভাগে কাজ করে। সেখান থেকে ধরে ধরে হাতি চালান দেয়। বাহ, তা সে এত কমে দিল কি করে? মানে আমি অনেক কষ্টে, বহু জপে তপে, আর আরও কেনার লোভ দেখিয়ে একদম কম দামে আদায় করে এনেছি। নইলে বলি, পুরো লাখ টাকা দাম চাইলেও কম হতো না।
তা তো ঠিক, এ তো অমূল্য জিনিস। এই হস্তিরথের দামই হয় না রে ভাই, একেবারে অমূল্য পদার্থ। যেমন বলি পুরো সত্যম হাতি। তা এত দূর নিয়ে এলে কি করে? আর বলেন না, ভদ্রলোক যে হাতি নিয়ে এসেছেন তার কষ্ট কম হয়নি। এই বুনো হাতির সঙ্গে 200 ক্রোশ হেঁটে আসা মানে কি মুখের কথা? তবে একটা কথা বলি, আপনাদের কথা বলেই তিনি রাজি হয়েছিলেন। নইলে কেউ প্রাণের মায়া তুচ্ছ করে এহেন বিশ্বগ্রাসী মারাত্মক শ্বেতহস্তির সঙ্গে হাঁটতে যাবে নাকি? তা তো বটেই। কাকা অম্লান বদনে তখনই তাকে একটা 50,000-এর চেক কেটে দেন। আরও আছে এমন, আরও আনা যায়। এরকম শ্বেতহস্তি যত চান, 10, 20, 50, ওই এক দর কিন্তু। আরো আছে এমন? বেশ বেশ, তুমি আবার ব্যবস্থা করো, তাতে আর কি হয়েছে। বড় মানুষের বড় খেয়াল, তা না হলে আর বড়লোক কিসের? 2 দিন যায়, 5 দিন যায়, হাতিটাও বেশ সুখেই আছে। আমরা দুবেলা দর্শন করি। কাকা ও আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে, কাকিমা বিশেষ ভক্তি ভরে। কাকিমা অনেক কিছু মানতও করেছেন। এ হাতি আমার কোল ভরাবে, ঠিক আমার মনে হচ্ছে। আজ থেকে মানত করলাম, জোড়া বেড়াল দেব, পুজো করব, সব করব এই গজরাজের জন্য। কাকিমার এখনো ছেলেপুলে হয়নি তো, তাই এখন এই হাতির কাছেই সব আশা, সব বিশ্বাস। বিষয়টি জীববিজ্ঞানের দিক থেকে বিচার করা উচিত। এ এক বিশাল দেহের প্রাণী, স্নায়ুতন্ত্র খুব জটিল। কাকা বিজ্ঞান দিয়ে বিচার করছেন, আর কাকিমা তাকে পুজো করে কোল ভরার আশা করছেন। কলা গাছ খেতেই ওর উৎসাহ বেশি জানে। ইটপাটকেল পড়েই রয়েছে, স্পর্শও করেনি। 2-1টা বেড়ালও এদিক ওদিক দিয়ে গেছে। হাতিকে তারা ভালো করেই লক্ষ্য করেছে। ও কিন্তু তাদের দিকে ফিরেও তাকায়নি। গাদা মহাভারত কোণে পুঁজি করা, তার থেকে একখানা নিয়ে ওকে আমি দিতে গেছিলাম একদিন। পাওয়া মাত্র উপদরস্থ করবে আশা করেছি আমি, কিন্তু মুখে পড়া তো দূরে থাক, বইখানা সুরিতলগত করেই না এমন সজোরে আমার দিকে ছুঁড়েছিল যে আরেকটু হলে আমার দফা রফা হতো। কাকা বললেন, বুঝতে পারলি না বোকা, তোকে পড়তে বলেছে। ধর্মপুস্তক কিনা মুখ্য হয়েই রইলি, ধর্মশিক্ষা তো হলো না তোর। ধর্মশিক্ষা মাথায় থাক, কাকার পুণ্যের জোরে প্রাণে বেঁচে গেছি সেই রক্ষে। না, এরপর থেকে এই ধর্মাত্মা হাতির কাছ থেকে সন্তপর্ণে সুদূরে থাকতে হবে, 7 হাত দূরে থেকে বাতচিত। এইভাবে হপ্তা 3 কাটার পর হঠাৎ একদিন বৃষ্টি নামলো। মুড়ি পাঁপড় ভাজা দিয়ে অকাল বর্ষণটা উপভোগ করছি আমরা। এমন সময় মাহুত ওরফে সহিস এসে খবর দিল, বাদলার সঙ্গে সঙ্গে হাতিটার ভয়ানক ছটপটানি আর হাঁক ডাক শুরু হয়েছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটলাম আমরা সবাই। কি ব্যাপার, সত্যি ভারী ছটফট করছে তো হাতিটা, মনে হয় যেন লাফাতে চাইছে 4 পায়ে। কাকা মাথা ঘামালেন খানিকক্ষণ, বুঝতে পারা গেছে। মেঘ ডাকছে কিনা? মেঘ ডাকলে তো ময়ূরও নাচে, হাতিও নাচতে চাইবে। আর আশ্চর্য কি, ময়ূর আর হাতি তো বোধহয় এক জাতীয়। কার্তিক ঠাকুরের পাথার তলায় ময়ূর, আর গণেশ ঠাকুরের মাথায় ওই হাতি। আত্মীয়তা থাকাই স্বাভাবিক। যাই হোক, ওর 3 পায়ের শিকল খুলে দাও, কেবল 1 পায়ের থাক, নাচুক না হয় একটুখানি। 3 পায়ের শেকল খুলে দিতেই ও যা শুরু করলো, হাতির ভাষায় তাকে নাচই বলা যায় হয়তো। কিন্তু সেই নাচের উপক্রমেই আরেক শেকল ভাঙতে দেরি হয় না। মুক্তি পাওয়া মাত্র হাতিটা ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়ে। সহিস বাধা দেবার সামান্য প্রচেষ্টা করেছিল, কিন্তু এক সুরের ঝাপটায় তাকে ভূমিষ্যাৎ করে দিয়ে চলে যায়। তারপর দারুণ আর্তনাদ করতে করতে মুক্ত কচ্ছর তুলে ছুটতে থাকে সদর রাস্তায়। আমরাও দস্তুর মত ব্যবধান রেখে পেছন পেছন ছুটি। কিন্তু হাতির সঙ্গে ঘোড়া দৌড়ে পারবো কেন? আমাদের মানুষদের 2টি করে পা মাত্র সম্বল, হাতির তুলনায় তাও খুব সরু সরু। দেখতে দেখতে হাতিকে আর দেখা যায় না, কেবল তার ডাক শোনা যায় অতি দূর দূরান্ত থেকে। 3 ঘন্টা পরে খবর আসে, খবর খবর 5 মাইল দূরের পুকুরে হাতিটা ঝাঁপ দিয়েছে। কি বলছো? ঝাঁপ দিয়েছে মানে আত্মহত্যা করবে নাকি?
শ্বেতহস্তির কাণ্ড কিছুই বোঝা যায় না। এর মস্তিষ্ক আমাদের চেয়ে অনেক বড়, কাজেই ওর কাজও অনেক বড়। হাই হাই গো, আমি ঠিকঠাক পুজো আচ্ছা করতে পারিনি, সেজন্যই হস্তিতে খেপে গেছেন। এখন কি তবে আমাদের সর্বনাশ হবে? সবই আমার দোষ। যদি বংশই লোপ পায়, কাকে দোষ দেব? হস্তিদেব তো শাস্তি দিতেই পারেন। এখন কি করা যায়? হাতি কি উদ্ধারযোগ্য? তা না হলে বিজ্ঞানসম্মতভাবে জেনে দেখতে হবে হাতির ডিপ্রেশন কেমন হয়। ডিপ্রেশন হাতির? উনি তো দেবতা, মন খারাপ হলে জলে ডুবে যাবেন, আর আমরা হব অপবিত্র। বংশ বলতে তো সর্বসাকুল্যে আমি, যদিও পরশ্বৈপদী। কাকিমার কান্নায় আমারই ভয় করতে থাকে। কাকা এক হাঁড়ি রসগোল্লা নিয়ে ছোটেন শ্বেতহস্তিকে প্রসন্ন করতে। আমরা সকলেই চলি কাকার সঙ্গে, কিন্তু হাতির যেরকম নাচ আমি দেখেছি, তাতে সহজে ওকে হাতানো যাবে বলে আমার ভরসা হয় না। পথের ধারে মাঝে মাঝে ভাঙা আটচালা চোখে পড়ে, সেগুলো ঝড়ে উড়েছে কি হাতিতে উড়িয়েছে বোঝা যায় না সঠিক। আশেপাশে জনপ্রাণীও নেই যে জিজ্ঞাসা করে জানা যাবে। যতদূর সম্ভব হস্তিরেরই কীর্তি সব। শ্বেতশুণ্ডের আবির্ভাব দেখেই বাসিন্দারা মুলুক ছেড়ে সটকেছে, এরকমই সন্দেহ হয় আমাদের। কিছুদূর গিয়ে হস্তিলীলার আরো ইতিহাস জানা যায়। একদল গঙ্গাযাত্রী একটি আদমরাকে নিয়ে যাচ্ছিল গঙ্গা যাত্রায়। আর একটু, গঙ্গার ঘাট কাছেই। জয় গঙ্গা মাই কি। তখনই এলো হস্তিদেবের তহুরি। রাজমার্গে ঢাকঢোল, লোক জমা, এত কিছু তার মনোপুত হয়নি। বাঁচাও হাতি, ও মাগো। কেউ দক্ষিণে দৌড়ালো, কেউ পশ্চিমে। তহুরি নাকি এক একজনকে অনেক দূর অবধি তাড়িয়ে নিয়ে গেছেন। তবে আশ্চর্য, শুধু বাদ দিয়েছেন সেই আদমরা লোকটিকে। আরে সব গেল কই? আমাকেই তাড়া দিল না কেন? মনে হয় অবহেলা করলো। অনেকক্ষণ পরে সে উঠে বসলো এবং দেহরক্ষা যাত্রা এইবারের মতো স্থগিত রেখে বাড়ি ফিরে গেল একলা হেঁটে। জয় গঙ্গা। অবশেষে সেই পুকুরের ধারে এসে পড়া গেল। কাকা বহু সাধ্য সাধনা, অনেক স্তবস্তুতি করেন। হাতিটা গড় খাড়া করে সব শোনে, কিন্তু নড়ে চড়ে না। রসগোল্লার হাঁড়ি ওকে দেখানো হয়, ঘাড় বাঁকিয়ে দেখে, কিন্তু বিশেষ উৎসাহ দেখায় না। পুকুরটা তেমন বড় নয়। কাকা একেবারে জলের ধারে গিয়ে দাঁড়ান। কাছাকাছি গিয়ে কথা কইলে ফল যদি হয়। কিছু ফল হয়, কেননা হাতিটা কাকা বরাবর তার সুর বাড়িয়ে দেয়। আমি বলি, পালিয়ে এসো কাকা, ধরে ফেলবে। দূর, আমি কি ভয় খাবার ছেলে? তোর মতন অত ভীত নই আমি। কেন ভয় কিসের? কিছু বলবো না। আমি ওর মনিব, মনিব, শ্রী বিষ্ণু সেবক। বলতে বলতে কাকা জিভ কাটলেন, কান মরলেন নিজের। উফ, মনিব হব কেন? অপরাধ নিও না প্রভু শ্বেতহস্তি। আমি তোমার ভক্ত, শ্রীচরণের দাসানুদাস। কি বলতে চাও বলো, আমি কান বাড়িয়ে দিচ্ছি। তোমার ভক্তকে তুমি কিছু বলবে না। আমি জানি হাতির মতো কৃতজ্ঞ জীব দুই নেই, আর তুমি তো সামান্য হাতি নও, তুমি হচ্ছে একজন হস্তি সম্রাট। কাকা কান বাড়িয়ে দেন, হাতি সুর বাড়িয়ে দেয়। আমরা রুদ্ধশ্বাসে উভয়ের উৎকর্ণ আলাপের অপেক্ষা করি। হাতিটা কাকার সর্বাঙ্গে তার সুর বোলায়, কিন্তু সত্যিই কিছু বলে না। কাকার সাহস আরো বেড়ে যায়। কাকা আরো এগিয়ে যান, আমার দিকে ভ্রুক্ষেপ করেন। দেখেছিস কেমন আদর করছে আমায়? দেখেছিস? কিন্তু হাতিরা অকস্মাৎ সুর দিয়ে কাকার কান পাকড়ে ধরে। কানে হস্তক্ষেপ করায় কাকা বিচলিত হন। কেন বাবা হাতি? কি অপরাধ করেছি বাবা? তোমার শ্রীচরণে যে এমন করে তুমি আমায় এই কান মলছো। কিন্তু হস্তিরাজ কর্ণপাত করে না। কাকার অবস্থা ক্রমশই করুণ হয়ে আসে। তিনি আমার উদ্দেশ্যে চেষ্টা করেও আমার দিকে তখন তিনি তাকাতে পারেন না।
বাবা শিবু, কান গেল, বোধহয় প্রাণও গেল। তোর কাকিমাকে বলিস যে সজ্ঞানে আমার হস্তি প্রাপ্তি ঘটে গেছে। আমরা ক্ষিপ্ত হয়ে উঠি, কাকাকে গিয়ে ধরি। জলের মধ্যে একা হাতি, স্থলের মধ্যে আমরা সবাই। হাতির চেষ্টা থাকে কাকার কান পাকড়ে জলে নামতে, আর হাতির চেষ্টা যাতে ব্যর্থ হয় সেই দিকে আমাদের প্রচেষ্টা। মিলনান্ত কানাকানি শেষে বিয়োগান্ত টানাটানিতে পরিণত হয়, কান নিয়ে এবং প্রাণ নিয়ে টানাটানিতে। কিছুক্ষণ এই টাগ অফ ওয়ার চলে। অবশেষে হাতি পরাজয় স্বীকার করে, তবে কাকার কান স্বীকার করে তারপরে। আর হাতির হাতে কান সমর্পণ করে কাকা ও যাত্রা প্রাণ রক্ষা করেন। কাকার কানটি হাতির মুখের মধ্যে পুরে দেয়, কিন্তু খেতে বোধ হয় তার তত ভালো লাগে না। সেজন্যই সে একবার রসগোল্লার হাঁড়ির দিকে সুর বাড়ায়। যন্ত্রণা চিৎকার করতে করতে কাকা বলতে থাকেন, বৃষ্টি খবরদার দিস নে, ও কি রসগোল্লা, হাতি না আমার 14 পোষ। পাজি, ড্যাম, শুয়োর, রাস্কেল, গাধা, স্টুপিড, উফ, কিচ্ছু রাখিনি কানটাকে গো, সমস্তটাই উপড়ে নিয়েছে। উল্লুক, বেয়াদব, আহাম্মক। কাকার কথা হাতিরা যেন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসে। ও হরি, এটি দৃশ্য। গলার নিচের থেকে যে অবধি জলে ডোবানো ছিল, হাতির সেই সর্বাঙ্গ একেবারে কুচকুচে কালো, যেমন হাতিদের হয়ে থাকে, কেবল গলার উপর থেকে সাদা। এ আবার কি বাবা? তাকিয়ে দেখি পুকুরের কালো জল হাতির রঙে সাদা হয়ে গেছে। সে তো স্থির আবার, এ কি লীলা! কর্ণহারা হয়ে সে শোকও কাকা কোনো মতে এ পর্যন্ত সামলে নিয়েছিলেন, কিন্তু হাতির এই চেহারা আর সহ্য হয় না। এত সাধের আমার সাদা হাতি! মূর্ছিত কাকাকে ধরাধরি করে আমরা বাড়ি নিয়ে যাই। হাতির দিকে কেউ ফিরেও তাকায় না। একটা বিশ্রী কালো ভূতের মতো চেহারা, কদাকার কুৎসিত বুড়ো হাতি। উনি যে কোনো কালো সোনার সিংহাসনে বসে রাজপূজা লাভ করেছেন, একথা ঘুণাক্ষরেও কখনো মনে করা কঠিন। পরদিন একজন লোক জরুরি খবর নিয়ে আসে, অনুসন্ধানী উপগ্রহের প্রেরিত অগ্রদূত। জরুরি খবর, দারুণ খবর, ভয়ঙ্কর খবর। কি হয়েছে? আবার কি তোহরি নতুন কিছু করেছে? উপগ্রহটি, মানে আপনি যাকে বলেন সেই অনুসন্ধানী সাহেব, তিনি এবার আরো 50টি শ্বেত হস্তি সংগ্রহ করে কাল সকালে এসে পৌঁছচ্ছেন। কি? হ্যাঁ, কাকার আদেশে প্রাণ তুচ্ছ করে 200 ক্রোশ পথ হেঁটে, একেবারে 4 পেয়ে বাহিনীর সঙ্গে 2 পায়ে হেঁটে উপগ্রহটি আজই রওনা দিয়েছেন। হায় রে গজরাজ, এবার তো বংশ দূরের কথা, বাড়ি বাঁচবে না। কাকা, সত্যি কি আপনি 50টা হাতির অর্ডার দিয়েছেন? বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকেই একটাই যথেষ্ট নয়। বৈজ্ঞানিক পরীক্ষার জন্য স্যাম্পল সাইজ বাড়াতে হয়। বৈজ্ঞানিক স্যাম্পল 50টা হাতি দিয়ে?